আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এই পাঠে শতরঞ্জের বিভিন্ন মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশা অনুশীলন করব। নকশা বড় করা ও স্থানান্তর করার পদ্ধতি সম্পর্কে জানব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে নাও। আমার সবগুলো ভিডিও এখানে প্লেলিস্টে দেওয়া আছে। তো চলো আমরা এখন রিডিংটা পড়ে নিই। উপরের ছবিতে দেওয়া শতরঞ্জের মোটিভগুলোর উপরের 1 সেন্টিমিটার করে ছক এঁকে নেব। সে মাপ অনুযায়ী সাদা কাগজে ছক এঁকে তাতে মোটিভটি বহু আঁকার চেষ্টা করব। এরপর মোটিভটি কাগজের ডান পাশে উল্টোভাবে এঁকে খুব সহজে নতুন নকশা তৈরি করা যাবে। মোটিভগুলোতে বিপরীতভাবে রঙের ব্যবহার করে একটা খসড়া নকশা তৈরি করব। এই অনুশীলনের জন্য আমরা পেন্সিল, বিভিন্ন রঙের কলম সহ সহজলভ্য যে কোনো রকমের রং ব্যবহার করতে পারি। কাজটি বোঝার জন্য আমরা নিচে দেয়া ছবিগুলো দেখতে পারি। ঠিক আছে, তো আমাদের কাজটি বাজে দেখো এখানে কীভাবে স্কেল দিয়ে এরা 1 ইঞ্চি করে নিয়ে আর্ট করতেছে, দেখতে পাচ্ছ। এখানে যারা গ্রাফস কাগজে শতরঞ্জের মোটিভ অনুশীলন করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হয়েছে। মামা বললেন, এবার তোমাদের জানাবো খসড়া নকশাটা কিভাবে প্রয়োজন মতো আনুপাতিক হারে বড় করা যায় এবং তা কাগজ থেকে কাপড় সহ প্রয়োজনীয় উপকরণের উপর স্থানান্তর করা যায়। ছোট মোটিভ বা নকশা বড় করে আঁকার পদ্ধতি। খসড়া নকশাটির উপর 1 সেন্টিমিটার করে ছক এঁকে নিতে হবে। যে অনুপাতে খসড়া নকশাটা বড় করা প্রয়োজন সে অনুপাতে কাগজ অথবা যে উপকরণের উপর বড় করে আঁকতে হবে তাতে ছক এঁকে নিব। যেমন নকশার উপরে আঁকা 1 সেন্টিমিটারের ছকটিকে প্রয়োজন মতো উপকরণের উপর 1 ইঞ্চি থেকে 1 ফুটের ছক এঁকে তাতে নকশাটা বড় করে আঁকতে হবে। এভাবে তোমরা যে কোনো নকশাকে যতটুকু ইচ্ছা বড় করতে পারো। তাহলে দেখো, মানে 1 ইঞ্চি করে বড় করলে তো সেটা বড় হয়ে যাবে, ঠিক না? তো সেই কথাটি এখানে বলা হয়েছে। 1 ইঞ্চি থেকে 1 ফুটের ছক এঁকে তাতে নকশা করে বড় করতে পারো। ঠিক আছে, তো কাগজে আঁকা নকশা কিভাবে কাপড় সহ অন্যান্য উপকরণের স্থানান্তর করা যায় এখন আমরা সেটা দেখব। তো দেখো এখানে বলা হয়েছে, খসড়া নকশাটির উপর ড্রেসিং পেপার বসিয়ে তাতে নকশাটি এঁকে নেব। আমরা কি জানি ড্রেসিং পেপারটা কি? ট্রেসিং পেপার হলো এক ধরনের স্বচ্ছ কাগজ যা কোনো ছবিকে ছাপ দিয়ে আঁকার জন্য ব্যবহৃত হয়। আমরা সেটা কার্বন কপি নামেও জানি। ট্রেসিং পেপার পাওয়া না গেলে সাদা কাগজে হালকা নারিকেল তেল ঘষে নিজেদের মতো করে ট্রেসিং পেপার বানিয়ে নিতে পারি। ট্রেসিং পেপারে আঁকা রেখা ধরে কিছুটা পর ছুঁচ দিয়ে ছিদ্র করে নেব। এবার নির্দিষ্ট কাপড় অথবা যে উপকরণের উপর আমরা খসড়া তৈরি নকশাটা স্থানান্তর করতে চাই তার সঠিক স্থানে ট্রেসিং পেপারটা আটকে তার ছিদ্রগুলোর উপর কাপড়ের ব্যবহার করা গুঁড়া নীল দিয়ে হালকাভাবে ঘষতে হবে। এভাবে ঘষার ফলে দেখা যাবে ছিদ্রগুলো দিয়ে নীলের গুঁড়াগুলো কাপড়ে গিয়ে লাগছে এবং ট্রেসিং পেপারে আঁকা নকশাটি বিন্দু বিন্দু নীল রঙের কাপড় বা প্রয়োজনীয় উপকরণে ফুটে উঠেছে। এভাবে কাপড় সহ যে কোনো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নিজেদের ইচ্ছা মতো নতুন পণ্য তৈরি করা যায়। তো দেখো এখানে কাজটি কীভাবে করছে, এখানে চিত্র সহকারে দেখিয়ে দেওয়া হয়েছে। ড্রেসিং পেপার ব্যবহার করে দেন নিচে, এটা হচ্ছে নিচে আঁকার পরে যেই ছাপটা বসে সেই ছাপটা এটা, ঠিক আছে। আর এই নীল দেওয়া হয়েছে, ঠিক আছে। এই সুই দিয়ে ছিদ্র করছে, ছিদ্র করার পর এটার উপরে দেন এই নীলগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ছড়িয়ে দেওয়ার পরে এই যে আমাদের এই রূপটা এসেছে। আশা করি তোমরা বুঝতে। তো এখন আমরা শতরঞ্জের মোটিফে নতুন পণ্যের নকশা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো সুন্দর করে শতরঞ্জের নকশাগুলো এখানে করা হয়েছে। এখানে টি শার্ট আছে, এখানে টি শার্টে দেখো এখানে ব্যাগে করা হয়েছে, কত সুন্দর লাগে দেখতে। তো দেখো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, শতরঞ্জের বুনন নকশা তৈরি নিয়ে আলোচনার এক পর্যায়ে শামস মামা বললেন, শোনো, তোমাদেরকে আজ এমন একজন শিল্পীর কথা বলবো যিনি তাপিশ্রী নামক বুনন শিল্পকে এক অনন্য শিল্প মাধ্যম হিসেবে আমাদের দেশে প্রতিষ্ঠা করেছেন। তিনি হলেন শিল্পী রশিদ চৌধুরী। তাহলে আমরা এখন রশিদ চৌধুরী, দেখো উনি কত সুন্দর করে চিত্রাঙ্কন করতেন। শিল্পী রশিদ চৌধুরী, যিনি হলেন শিল্পী রশিদ
চৌধুরী। তো ওনার অনেক অবদান আছে। দেখো, বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃত শিল্পী রশিদ চৌধুরী 1932 খ্রিস্টাব্দের 1 এপ্রিল ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চিত্রশিল্পী, লেখক, ভাস্কর, শিক্ষক ও সংগঠক। তিনি 1949 সালে ঢাকা সরকারি আর্ট কলেজে ভর্তি হয়ে 1954 সালে শিক্ষা সম্পন্ন করেন। এরপর 1956 সালে 1 বছরের বৃত্তি লাভ করে স্পেনের মাদ্রিদে শিক্ষা গ্রহণ করেন। 1960 সালে তিনি 4 বছরের বৃত্তি লাভ করে ফ্রান্সের প্যারিসে ফ্রেস্কো, ভাস্কর্য ও তাপিস্ট্রি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি এই সময় বিখ্যাত শিল্পী জাওজামের অধীনে শিক্ষা গ্রহণ করেন। মার্কিন সরকার কর্তৃক প্রদত্ত লিডারশিপ গ্র্যান্ট পুরস্কারে ভূষিত হয়ে 1975 সালে শিক্ষা সফরে যুক্তরাষ্ট্রে যান। 1969 সালে শিল্পী রশিদ চৌধুরীর প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষা কার্যক্রম শুরু হয়। এছাড়া 1953 সালে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রবর্তিত পথ ধরে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্পচর্চার জন্য শিল্প শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টিতে শিল্পী রশিদ চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের লোক সংস্কৃতি বিষয়সমূহ তার শিল্পকর্মে ফুটে উঠেছে উজ্জ্বল রঙে। ইসলামিক ক্যালিগ্রাফির নান্দনিক প্রভাবও তার শিল্পকর্মে দেখা যায়। তিনি চিত্র রচনা করেছেন তেল রঙে, টেম্পারা, গোয়াশে, জল রঙে। এছাড়া পোড়ামাটিতে ভাস্কর্য, ফ্রেস্কো ও বিভিন্ন মাধ্যমে ছাপাই চিত্র করেছেন। তিনি পাট রেশমের সমাহারে তাপশ্রী বুনন শিল্প মাধ্যমে নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্ম শিল্পের এই মাধ্যমে তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম শিল্পী হিসেবে বিবেচিত। দেশ বিদেশের সরকারি ভবন ও দপ্তরে, বেসরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পী রশিদ চৌধুরীর তাপশ্রী বুনন শিল্প সংগ্রহে আছে। তাপিস্ট্রি শিল্পে বিশেষ অবদানের জন্য 1977 সালে তিনি 21 পদক এবং 1980 সালে বাংলাদেশে শিল্পকলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। 1986 সালের 12 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শিল্পী রশিদ চৌধুরীর কিছু শিল্পকর্মগুলো দেখো, কত সুন্দর শিল্প, ওনার হাতের কত সুন্দর শিল্প, এগুলো দেখো কত সুন্দর আর্ট এগুলো, দেখেছো? এটা 1980 সালের। দেন এটা হচ্ছে 1979, দুটি 79। দেন এটা হচ্ছে 1979, 1984, 1975। তো এখন দেখো, আলোচনা শেষে রাতের খাবারের পরে বসলো প্রসিদ্ধ ভাওয়াইয়া শিল্পী রাইসুল মামার গানের আসর। প্রথমে তিনি ভাওয়াইয়া গান সম্পর্কে জানালেন। হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গের মায়াবী জনপদের গান হলো ভাওয়াইয়া। তিস্তা, ধরলা, তোরসা, মনসা নদী বিধৌত অঞ্চলে এই গানের সবচেয়ে বেশি চর্চা হতে দেখা যায়। বাংলাদেশের উত্তরাংশের জেলা রংপুর ও দিনাজপুর জুড়েই ভাওয়াইয়া গানের উর্বর উপদ্বীপ। মূলত ভাও অর্থাৎ ভাব এবং সংস্কৃত শব্দ আওয়াই অর্থ জনরব শব্দ দুটি থেকে ভাওয়াইয়া গানের নামকরণ হয়েছে। এ অঞ্চলের রাজবংশী নৃগোষ্ঠীর মধ্যেও ভাও শব্দের প্রচলন রয়েছে। ভাওয়াইয়া ছাড়াও এ অঞ্চলে মেয়েলি গীত, যোগীর গান, পালা বা কাহিনী গান, জারি গান, গোয়ালির গান বেশ জনপ্রিয়। তরাই অঞ্চলে প্রচুর মহিষের মাথান দেখা যায়। তরাই হলো দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত সমতল ভূমি, আর মহিষের মাথান হলো মহিষের চারণভূমি, যেখানে মহিষের পাল নিয়ে পালকেরা তৃণভূমিতে চড়িয়ে বেড়ায়। এ সময় রাখালের কাজ থাকতো খুবই কম। অলস মুহূর্ত কাটানোর জন্য তারা মহিষের পিঠে চড়ে গান বাজত, সেগুলোতে সুর দিয়ে আপন মনে হয়ে গেয়ে উঠত। পাহাড়ের পাদদেশীয় উপত্যকা বা তরাই অঞ্চল থেকে মহিষ পালকের কণ্ঠের সে সকল গান বা ধ্বনি পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনিত হতো বলে ভাওয়াইয়া গানের সুরে বিশেষ ভাঁজ লক্ষ্য করা যায়। দোতারা ভাওয়াইয়া গানের অন্যতম সহযোগী যন্ত্র। গরু কিংবা মহিষের গাড়িতে চলার সময় যে দোলা অনুভব হয়, ভাওয়াইয়া গানেও ঠিক সে দোলাতেই দোতারা বাজানো হয়। শিল্পীরা নিজ হাতে স্থানীয় উপকরণেই গড়ে নেয় এ সকল
দোতারা। দোতারা বাদ্যযন্ত্রকে উদ্দেশ্য করেও অসংখ্য ভাওয়াইয়া গান রচিত হয়েছে। ভাওয়াইয়া গানের বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমরা এখন একটা ভাওয়াইয়া গান দেখতে পাবো। দেখো, উনি গরুর গাড়ি চালাচ্ছেন এবং কি ভাওয়াইয়া গান গাইছেন। তো এখানে দেখো একটি গান আছে, এই গানটি হচ্ছে গাড়িয়াল বন্ধুর গান। গাড়িয়াল বন্ধুর গান। গরুর রাখাল কিংবা গরুর গাড়ির চালক নিজে এই গান করেন। কখনো কখনো গাড়িয়ালকে উদ্দেশ্য করেও এই গান করা হয়। তাহলে এই গানটা কিন্তু আমাদের অনেক সুন্দর একটি গান, ঠিক আছে। এই গানটি যদি তোমরা শুনতে চাও তাহলে আমি এর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো আগে আমরা গানটা একটু পড়ে নিই। বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, উকি উড়ে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে। উকি গাড়িয়াল মুই চলং রাজপথে, বিয়ানে উঠিয়া গরু গাড়ি তো দিয়া জুড়ি। ওরে সোনা মালার সোনার বাদে চাঁদের দেশে ঘুরি রে, গাড়ির চাকা ঘুরে আরও মধ্যে করে রাও। ওরে ওই মতো কান্দিয়া ওঠে আমার সর্বগাও রে। মানে বাতাসের যেভাবে আমাদের বাতাসটা ঠিক যেভাবে ঘুরে, ঠিক ওইভাবেই গাড়ির চাকা পথে পথে ঘুরতেছে। এরকমটাই উনি সকালবেলা গরুর গাড়ি নিয়ে রাজপথে চলে আসে, এই জন্য এখানে বিয়ানে উঠিয়া গরুর গাড়ি বলা হয়েছে, ঠিক আছে। তো এরকম করে গানটা, তো এই গানটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এই গানটা দেখে নিও ডিসক্রিপশন। তো দেখো, এখানে আমি তোমাদের জন্য এই গানটি আমি তোমাদের জন্য ইউটিউব থেকে সার্চ করে এখানে আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি এবং এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। তো তোমরা এখান থেকে এই যে বাউকুমটা বাতাস যেন ঘুরিয়ে ঘুরিয়ে মরে, এই গানটি তোমরা যদি দরকার পড়ে যখন তোমাদের গান গাইতে হবে, তো তোমরা এখান থেকে শ্যুটটা এবং গানটা দেখতে পারো। গানটি কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। গানটি কিন্তু অনেক সুন্দর। তো তোমরা অবশ্যই এখান থেকে আমি আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় থাকে। তো দেখো, এই হচ্ছে ভিডিও, ঠিক আছে। এই যে এই ভিডিওতে দেখো, এখানে তোমরা যখন ভিডিওটি প্লে করবা শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর, তো বাউকুমটা যে আমি লিঙ্কটা দিব সেটা তোমরা এই যে এখানে মোর লেখা আছে, দেখো মোর, ঠিক আছে। এই মোর অপশনে গিয়ে তোমরা চাপ দিবা, চাপ দিলেই চলে আসবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিই মোর অপশানে এখন আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো চলে এসেছে এখানে। তো এখানে আবার একটা মোর অপশান আছে, দেখো এখানে এই যে আবার একটা মোর অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে দেখো আমি ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পরে এই যে এখানে আমার লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। এটাই কি, এই যে দেখো এখানে লেখা আছে ডিসক্রিপশন বক্স। এটা কি বলে, ডিসক্রিপশন বক্স। আমি এখানে তোমাদেরকে এই বাউকুমটা গানের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। এই লেখার মাঝে আমি তোমাদেরকে এদিকে বাউকুমটার লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স, ঠিক আছে। তো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে লিঙ্কগুলো। যতগুলো গান আছে শিল্প সংস্কৃতির, যতগুলো গান আমি এখানে বাউয়া গান, গম্ভীর গান, তারপর পদ্মা নদীর ঢেউরে, এই গানগুলো সবগুলোর লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। তারপরে যে তালগুলো শিখতে হয় আমাদের, তবলা বাজানো তাল যেগুলো, এগুলো আমি তোমাদের লিঙ্ক এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কোনো সমস্যা থাকলে। তো এই ছিল আমাদের বাউকুমটা গানে। গানটি আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে গানটি শুনে নিও। গানটি কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর একটি গান। তো এখানে দেখো বলা হয়েছে মহিষাল বন্ধুর গান। মহিষের বাথানের রাখাল কিংবা মহিষের গাড়ির চালক এই গান করেন। কখনো কখনো মহিষের গাড়ির চালককে উদ্দেশ্য করে এটি গীত হয়। উকি মহিষাল রে, ঘাটের উপরে দিয়া বাদাম, মহিষালি গানে দোতারা বাজান, প্রাণ কান্দে মোর তোর ভাওয়াইয়া গানে রে, ঠিক আছে। মানে উকি মহিষাল রে, মানে মহিষকে বলতেছে, ঘাটের উপরে দিয়া বাদাম, হ্যাঁ, ঘাটের উপর দিয়ে মহিষালি দোতারা বাজান। মহিষালি কি দোতারা বাজান, মহিষ যে চড়ায় যে রাখালগুলা, হ্যাঁ, কিংবা মহিষের গাড়ির চালক এই গান গান। আর ওনাকেই বলা হয় মহিষাল রে। প্রাণ কান্দে মোর তোর ভাওয়াইয়া গানে, মানে যে মহিষ চালক, যে গাড়ির মহিষের যে গাড়ির চালক, ওনার গানে কিন্তু প্রাণ কান্দে, মানে পরাণ কাঁদে, সে কথাটি এখানে বলা হয়েছে।
তারপরে এখানে দেখো মাহুত বন্ধুর গান, হাতির চালক বা মাহুত এই গান নিজে করে থাকেন। তাহলে আমরা এখানে দেখো গরুর গাড়ি যে চালান ওনাকে আমরা কি বলি? গাড়িয়াল। এগুলো কিন্তু তোমার ব্রেনে রাখবে। গরুর গাড়ি যে চালান তিনি হচ্ছেন গাড়িয়াল। আর মহিষের যে দেখো মহিষ যে চালান, মহিষের গাড়ি রাখাল যে থাকে গাড়ি এবং গাড়ির যে চালান ওনাকে কি বলা হয়? মহিষাল। এটা হচ্ছে মহিষাল বন্ধুর গান, আর এটা হচ্ছে কি মহিষাল বন্ধুর গান। ওনাদের প্রত্যেকের যেমন প্রাণী আলাদা থাকেন, ওনাদের গানগুলো কিন্তু আলাদা আছে, ঠিক আছে। দেখো মাহুত বন্ধুর গান, যিনি হাতি দেখাশোনা করেন, হাতিকে নিয়ে এদিক সেদিক যান, সব কাজ করেন, ওনাকে বলা হয় মাহুত বন্ধুর গান। এটা হচ্ছে গান আর ওনাকে বলা হয় মাহুত, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা দেখব, দেখো এখানে আছে গানটি আছে, তুমি এই গানটি অবশ্যই এই গানের যদি লিঙ্ক দরকার থাকে তোমাদের, তো তোমরা আমাকে বলবে, আমি বের করে দেবো, ঠিক আছে। তো এখন দেখো আমরা এটা একটু পড়ে নিই। সমীর ভাওয়াইয়া গানের এরকম প্রকারভেদ বেশ মনোযোগের সাথে খেয়াল করেছিল। সেই রাইসুল মামাকে জিজ্ঞাসা করলো, ভাওয়াইয়া গানের সুর খুবই দীর্ঘ এবং টানা, এভাবে টানা সুরে গান গাওয়া কিভাবে সম্ভব? উত্তরে রাইসুল মামা বলেন, এটা হলো চর্চার বিষয়। তুমি যত বেশি সরগম বা স্বরচর্চা করবে তত বেশি দম ও সুরের বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। একথা শুনে ইরা বলল, চলো তাহলে আমরা লম্বা সুরের স্বরচর্চা করি। আমরা আগে যে কাহার বা তাল শিখেছি, কাহার বা ধীরে লয় বা গতিতে চলে এমন সারগম চর্চা করতে চাই। রাইসুল মামা তাদের অনুশীলনের জন্য নিচের সারগমটি শিখিয়ে দিলেন। তাহলে দেখো আমি তোমাদেরকে সারগমটাও দিয়ে দিব। এই পাঠে আমরা কাহারবার ধীর লয় বা গতিতে চলে এমন সারগম চর্চা করব, আরোহণ, এবং এটা হচ্ছে আরোহণ, আর এটা হচ্ছে দেখো অবরোহণ। তো এই আরোহণ অবরোহণ এবং এই যে এই সারেগামার যে এই বিষয়গুলো, এটা কিভাবে তোমাদের প্রয়োগ করতে হবে সেটা কিন্তু গানের শিল্পীরাই খুব ভালো বোঝাতে পারবে। আর এর জন্য আমি তোমাদেরকে, ঠিক আছে, আমি তো আর গানের শিল্পী না, কিন্তু আমি তোমাদেরকে গানের যে লিঙ্কটা সেটা আমি তোমাদের দিয়ে দিতে পারি। এটা যে শেখানো যে লিঙ্কটা আমি সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক যেভাবে আমি বাউকুমটা গানটি দিয়েছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক বাউকুমটা গানের মতো আমি এটাও তোমাদেরকে দিয়ে দিব লিঙ্কে, ডিসক্রিপশন, এখানে তোমরা লিঙ্ক জয়েন করলে হয়ে যাবে। তবে এখান থেকে আমি তোমাদের এই গানটা দেখিয়ে দিচ্ছি আগে। তো দেখো এখানে আমি তোমাদের জন্য একটু তৈরি করে রেখেছি যে তাল কাহার বা, ঠিক আছে। তোমরা এখান থেকে ভিডিওটি দেখলে ইউটিউব থেকে আমি সেই লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই দেখো তাল কাহার বা 8 মাত্রা কীভাবে উনি দিয়েছেন, কীভাবে উনি শিখিয়ে দিচ্ছেন, এখান থেকে তোমরা দেখলে তোমাদের অনেকটা ধারণা হয়ে যাবে। আর তোমাদের ধারণা নিতে হবে, যেহেতু তোমাদের এটা আছে, সাবজেক্টটা পড়তে হবে, তাই অবশ্যই তোমরা খামখেয়ালি না করে দেখে নিবে। এরপরে যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের তাল কাহার বা তাল শিক্ষার পদ্ধতিটা। আমি তোমাদেরকে এখানে ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দিব, ঠিক আছে, বাকুমটা গানের সাথে। তো আশা করি তোমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতে পারবা। বাকিটা তোমরা যখন লিঙ্ক জয়েন করবা তখনই ভিডিওটা দেখার সময় লিঙ্ক জয়েন করলে তোমরা পেয়ে যাবা। দেন দেখো এখানে দেখো, অনুশীলনের পর রাইসুল মামা বললেন, এই উত্তরের জনপদে ভাওয়াইয়া গানের মতো জনপ্রিয় একটি নাচ হলো সাঁওতাল নাচ। এখানে দেখো সাঁওতাল কিছু নাচ আছে, সেই সাঁওতাল, এনারা হচ্ছেন সাঁওতাল। এনাদের নাচের সিস্টেম দেখো, মাথার মধ্যে কতগুলা হাড়ি নিয়েছে, তার উপর ফুল নিয়েছেন এবং ওনারা শাড়ি পরে পায়ের তালে তালে সুন্দর, এবং এখানে ঢোল বাজাচ্ছেন দুজন লোক, দেখছো পায়ের তালে তালে এনারা কিন্তু পায়ের তালে তালে নাচতেছে, দেখছো পায়ের তাল ঠিক রেখেছে এরা। তো দেখো এখানে সাঁওতালদের কথা বলা হয়েছে, আমরা একটু পড়ে নেই। কৃষিজীবী সাঁওতাল পরিবারে রয়েছে 12 মাসে 13 পার্বণ, নৃত্য গীত প্রিয় সাঁওতাল উৎসব এলেই বাড়ির উঠোনে বাজে মাদল, সিংড়া, মন্দিরা আর ঢোল। উৎসবে মেতে ওঠে গ্রামের ছেলে বুড়ো সবাই। বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে থাকে নানা ধরনের উৎসবের আয়োজন। সাঁওতাল সম্প্রদায়ের বছর শুরুই হয় ফাল্গুন মাস থেকে। ফাল্গুন মাসে শালি উৎসব হয়ে থাকে, চৈত্র মাসে হয় বঙ্গাবঙ্গি, হোম হয় বৈশাখ মাসে, আশ্বিনে দিবি, আর পৌষে হয় সহরাই। আর এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সাঁওতাল মেয়েদের দলবদ্ধ নৃত্য। আরেকটি উল্লেখযোগ্য পার্বণ হলো বাহা উৎসব,
ফাল্গুনের রাঙা পলাশের মতন রঙিন এই বাহা উৎসব। এই উৎসবেরও প্রধান আকর্ষণ নাচ। পুরুষেরা বাজায় ধামসা, মাদল, টিকারা, বাঁশি আর পরনে থাকে ধুতি। মাথায় পরে কখনো ময়ূরের সরু পালক, কখনো মোটা একগুচ্ছ পালক, কখনো মাথায় শুধু লাল রঙের কাপড়। আর মেয়েরা কোমর জড়িয়ে শাড়ি পরে। তারা কানে কানপালা পাশা, গলায় হার, হাতে ময়ূরের পালক এবং পায়ে ঘুঙুর লাগিয়ে নাচে অংশগ্রহণ করে। 6 থেকে 7 জনের বেশি নানা বয়সের মেয়েরা দলগতভাবে এই নাচে অংশগ্রহণ করে। সাঁওতাল নাচে মূলত ঝুমুর তাল বাজানো হয়। তো আমি তোমাদের বললাম না ঝুমুর তাল মানে এই যে পায়ে তারা ঝুমুর পরে, দেখো বললাম না একটু আগে যে ঝুমুর পরে তারা কি করে, পায়ের মধ্যে যে নুপুরের মতো থাকে সেটা নাচার জন্য একটু বেশি ঝুমঝুম আওয়াজ হয়, সেগুলো পরে ওনারা নাচেন। তো এই পাঠে আমরা সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব, ঠিক আছে। তো এইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটি উপকার আসে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, কোনো সমস্যা থাকলে জানাবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। অবশ্যই তোমরা ইউটিউব বা অনলাইন যে কোনো মাধ্যম থেকে তোমরা সেই নাচগুলো দেখে নিতে পারো, যে সমস্যা হবে সেটা তোমরা দেখে নিতে পারো। প্র্যাকটিক্যালি শুধু যদি দেখো একবার সেটা অনেক সহজে মনে থাকবে, ঠিক আছে। আর তোমাদের প্র্যাকটিক্যাল যেহেতু আছে, দলগতভাবে কাজ আছে, তো অবশ্যই তোমরা প্র্যাকটিক্যালিভাবে দেখার চেষ্টা করবো। আর যদি না পাও আমাকে বলবা কমেন্ট বক্সে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।